স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। ধন্যবাদ আপনাকে। দর্শক, বিভিন্ন সময় খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন তাদেরকেও পরিচয় করিয়ে দেব। চলুন শুরুতেই কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের খবরের শিরোনাম দেখে আসি। শুরুতেই প্রথম আলো জরিপ, প্রতীক না ব্যক্তি, কি দেখে ভোট দেবেন মানুষ। নির্বাচনে আওয়ামী লীগকে চান না 28%, শর্তহীন ও শর্তযুক্তভাবে চান 69%। তারেক রহমানের প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা দেখছেন 47%। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান। বাংলা ট্রিবিউন, গেজেটভুক্ত জুলাই শহীদদের মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক। ইতালি থেকে যুদ্ধ বিমান আনার পথে বড় অগ্রগতি, তারেক রহমানের না ফেরা যেভাবে দেখছেন বিএনপি সমর্থকরা। মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত, প্রধান উপদেষ্টা। BDNews24.com, 50তম বিসিএস প্রিলিমিনারির মান বন্টনে পরিবর্তন। ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ ঘোষণা। ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। গাজার শান্তি বোর্ডের নেতৃত্ব থেকে বাদ টনি ব্লেয়ার। এই ছিল দেশের প্রধান অনলাইন নিউজ পোর্টালগুলোর এই মুহূর্তের সংবাদ শিরোনাম। আমরা আলোচনা করতে চাই কয়েকটি খবরে। তারেক রহমানের একটি মন্তব্য দেখছিলাম। এই আরেকটি অনুষ্ঠানে তারেক রহমান মন্তব্য করেছেন, ক্ষমতা এলে দুর্নীতির লাগাম টানার প্রসঙ্গ আছে এবং সেখানে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। দুর্নীতি নির্মূল এবং আইন শৃঙ্খলা ঠিক করার বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। সোহরাব হাসান, এগুলোই তো মোটা দাগে আসলে এখন দেশের মানুষের চাওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি এবং ঐক্যবদ্ধ থাকা। ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা দর্শকদের। আপনি প্রথম আলোর জরিপের দিয়ে শুরু করেছিলেন। জরিপের শিরোনামের সঙ্গে তারেক রহমানের বক্তব্যের কিন্তু একটা যোগসূত্র আছে। অর্থাৎ জরিপে বলেছেন যে অধিকাংশ মানুষ, যদিও সেটি 50%-এর বেশি নয়, কিন্তু তারা বলছেন যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। আর নির্বাচনী মাঠ যেভাবে গড়াচ্ছে, মাঠে যেভাবে বল গড়াচ্ছে, তাতে মনে হয় যে বিএনপি ক্ষমতায় আসছে। এবং সেক্ষেত্রে তারেক রহমানের এই বক্তব্যটা অনেকটা নির্বাচনী অঙ্গীকার, যে দুর্নীতির লাগাম টেনে ধরবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে। অর্থাৎ কঠোর হাতে দুর্নীতি দমন করবে এবং কঠোর হাতে সন্ত্রাস বা অপরাধ নিয়ন্ত্রণ করবে। সব রাজনৈতিক দলই কিন্তু নির্বাচনের আগে এ ধরনের প্রতিশ্রুতি দেয় এবং রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে একটা বাক্য থাকে প্রায় অভিন্ন বাংলায় বা ইংরেজিতে, যে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা অথবা জিরো টলারেন্স। কিন্তু আমরা ক্ষমতায় যাওয়ার পর কিন্তু সেটা দেখি না। এখন তারেক রহমান যে অঙ্গীকার আজকে করলেন, সেটি তার দল ক্ষমতায় গেলে সেটা রক্ষিত হবে এবং জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতির প্রতি তারা সম্মান দেখাবেন। এইটি, কারণ দুর্নীতি একটা সংক্রামক ব্যাধি। বাংলাদেশের যতগুলো ব্যাধি আছে সবচেয়ে দুর্নীতি, কারণ এটি হচ্ছে প্রতিটি মানুষকে স্পর্শ করে, মানুষ ক্ষতিগ্রস্ত হয় একেবারে উপর থেকে নিচ পর্যন্ত, সাধারণ মানুষের বেশি। কারণ আপনি ধরুন, এই যে মানে গরিব মানুষের জন্য যে নিরাপত্তা কর্মসূচি, সুরক্ষা, সেটা যদি কিছুদিন আগে আমরা দেখলাম যে আরেকটি জরিপে যে বেশিরভাগ পায় অবস্থাপন্ন মানুষরা, দলীয় লোকরা। এর থেকে বেরিয়ে আসার একটা পথ। এখন কখনো আমরা দেখছি রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে আমলাদের উপর ভর করে, আবার আমলাদের ব্যর্থতার কারণে কিং কর্তব্য বিমূঢ়। দেখা যায় যে এই অন্তর্বর্তী সরকার এসে তো প্রায় প্রথমে তালিকাই বাদ দিয়ে দিল, পরবর্তীকালে তালিকা সেই করতে কিন্তু তাদের অনেক কাঠখড় পোহাতে হয়েছে। আমরা একটা ন্যায্য সমাজ চাই। ন্যায্য সমাজ গঠন করতে হলে সততা যেমন জরুরি,
তেমনি দুর্নীতির বিরুদ্ধে জেহাদটাও জরুরি। আর আমরা দেখি যে ছোট ছোট দুর্নীতির বিরুদ্ধে অভিযান হয়, বড় বড় দুর্নীতিবাজরা পার পেয়ে যান। এটি হবে না, এটাই প্রত্যাশা করি। জি, অতিথিদের একটু যুক্ত করে নেই। এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বিএনপি। অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আমরা যে প্রসঙ্গ নিয়ে আসলে আলাপটা শুরু করেছিলাম, সেটা দিয়ে যদি একটা ছোট ছোট মন্তব্য আপনাদের নেই। সৌরভ ভাই যেরকম বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর নানান ধরনের প্রতিশ্রুতি, এগুলো অভিন্ন প্রতিশ্রুতি থাকে, কিন্তু সমাজের সেই রিফ্লেকশনটা থাকে না সরকারে আসার পরে অনেক জায়গায়। শুরু করতে চাই অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিষয়টা হলো ইশতিহার যেটা আমরা করি বা অঙ্গীকার আমরা যেটা করি নির্বাচনের আগে, এটা তো আসলে আমরা এটা কাগজে মনে করি। ইসলামের দৃষ্টিতে দেখলে অঙ্গীকার এটা পালন করা, এটা আমাদের সকলের উপরে দায়িত্ব। যে অঙ্গীকার ভঙ্গ করে তাকে মুনাফিক বলে ইসলামী শরিয়াতের পরিভাষায়। তো আমরা অন্তত যারা ইসলামী রাজনীতি করি আমরা মনে করি যে এটা অবশ্যই পালনীয়, এটা আমাদের পালন করতে হবে। কিন্তু রাজনীতিতে আমাদের দেশে, বিশেষ করে অন্যান্য দেশেও আমরা দেখি অনেক রাষ্ট্রে এরকম আছে যারা ইসলামী রাজনীতি না করলেও তারা অঙ্গীকারের প্রতি বেশ প্রতিশ্রুতিবদ্ধ থাকে, তারা অঙ্গীকার ভঙ্গ করতে চায় না। কিন্তু কেন যেন দুঃখজনক বাস্তবতা হলো আমাদের বাংলাদেশে যারা অতীতে বিশেষভাবে রাষ্ট্র পরিচালনা করেছে তারা মনে করেন যে এটা কোনো রকমে আমার নির্বাচনী বৈতরণী পার হওয়ার ব্যাপার, এরপরে আমাদের যা মনে চায় আমরা সেভাবে করব। তো এ কারণেই কিন্তু যখন তারা এটা বাস্তবায়ন করে না, এরপরে কিন্তু আসলে আরেকটা দিক হলো তখন মানুষ পরবর্তী নির্বাচনে তার থেকে মুখ ফিরিয়ে নেয়। আর আরেকটা বাস্তবতা হলো আমাদের দেশের মানুষ সাধারণত ওই আমরা কি ইশতেহার বললাম, কাগজে কি আছে, এটা অনেক সময় তারা ওভাবে দেখেও না। শিক্ষিত জন বা সচেতন রাজনীতিবিদরাই কেবলমাত্র ফলো করে, সাধারণ মানুষ এটা ফলো করে না। সাধারণ মানুষ লক্ষ্য করে চাউলের দাম কত, কাঁচামরিচের দাম কত, এটা মানুষ বেশি ফলো করে। তো এরপরেও এর জন্য আমরা মনে করি যারা প্রকৃত রাজনীতিবিদ তারাই হবেন, তারাই প্রকৃতভাবে দেশ গঠন করতে পারবে যারা তাদের ইশতেহারের উপরে অঙ্গীকারাবদ্ধ থাকবেন এবং এটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। আমরা সেটা মনে করি। আমরা ইনশাল্লাহ এদেশের মানুষ ভোট দিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা আমাদের সমমানে 8 দলীয় সমঝোতা যারা করব, আমরা ইনশাল্লাহ এটা অবশ্যই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবে মোশাররফ হোসেন, মোশাররফ ভাই, তারেক রহমান আজকে যে কয়েকটি অঙ্গীকারের কথা বলেছেন তার মধ্যে দুর্নীতি নির্মূল বা দুর্নীতি লাগাম টেনে ধরার কথা বলেছেন। তার বক্তব্যটা যদি একটু আমি পড়ি, এই কাজটি করতে গিয়ে খালেদা জিয়ার সরকার দুর্নীতি দমন কমিশন গঠন করেছিল। সে সময় এই কমিশনকে এতটাই ক্ষমতা দেওয়া হয়েছিল যে সরকারের কোনো বিষয়ে তদন্ত করতে চাইলে সরকারের অনুমতির প্রয়োজন ছিল না। সৌরভ ভাইও বলছিলেন যে প্রতিশ্রুতিগুলো তো এরকম থাকে, কিন্তু নানান ধরনের, যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার প্রতিশ্রুতি, সমাজে ন্যায্যতার কথা সৌরভ ভাই উল্লেখ করলেন যে এই প্রতিশ্রুতিগুলো আসলে সবারই থাকে, কিন্তু প্রতিশ্রুতিগুলি পূরণ হয় না বলেই আজকে বারবার এই প্রতিশ্রুতিগুলো দিতে হয়। এবে মোশাররফ হোসেন। না, আপনি দেখবেন যে কোনো রাজনৈতিক দল দায়বদ্ধ কিন্তু জনগণের কাছে। জনগণের কাছে দায়বদ্ধতা যে দলগুলির থাকে না, সেই দলগুলি কিন্তু ফেসিস্ট স্বৈরাচার অথবা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়। সুতরাং আমার মনে হয় যে অঙ্গীকারগুলি রাজনৈতিক দলগুলি করে, সেখানে যদি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা থাকে, অর্থাৎ জনগণের ক্ষমতায়নের নিশ্চয়তা যদি থাকে, তাহলে আমার মনে হয় রাজনৈতিক দলগুলি এই তাদের অঙ্গীকারগুলি বাস্তবায়নে বাধ্য। এবার আপনি লক্ষ্য করবেন যে অতীতে অনেক শাসনের অনেক দুর্বলতা ছিল, অনেক ক্ষেত্রে কমিটমেন্টের ব্যর্থতা ছিল, কিন্তু এবার আপনি লক্ষ্য করবেন যে আমরা কিন্তু আমাদের কনস্টিটিউশনে পার্মানেন্টলি আমরা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সকল রাজনৈতিক দল মিলে কিন্তু করেছে। সুতরাং আগে যেমন দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে নির্বাচনটাকে ম্যানিপুলেট অথবা নিজের মতো ফলাফল নির্ধারণ করা যেত, আমার মনে হয় আগামী দিনে এই সুযোগটা কম। যার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি যারা যে কমিটমেন্ট জাতির কাছে করবে, ভোটারদের কাছে করবে, সেগুলি মেনে চলার কিন্তু তারা চেষ্টা করবে। কারণ দিন শেষে তাদেরকে কিন্তু একটা নিরপেক্ষ সরকার মোকাবেলা করতে হবে। আর আমাদের বাংলাদেশের অভিজ্ঞতায় আমরা যেটা দেখেছি যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে বাংলাদেশের যে কটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যে রাজনৈতিক দলগুলি তার ওয়াদা কমিটমেন্ট অথবা যে নির্বাচনী কমিটমেন্ট রক্ষা করতে পারে নাই, পরবর্তী নির্বাচনে কিন্তু বিশেষ করে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে বাংলাদেশে আমরা যদি
বিশেষ করে 3টি নির্বাচন দেখি, সেখানে আমরা দেখবো যে ক্ষমতাসীন দল কিন্তু পরবর্তী নির্বাচনে বিজয়ী হতে পারে নাই। সুতরাং এইবার কিন্তু খুব এই জিনিসটা কিন্তু খুব উল্লেখযোগ্য যে এই কমিটমেন্ট গুলি আজকে রাজনৈতিক দলগুলি করছে, এবং আমাদের নেতা তারেক রহমান যেটা বলেছে যে সঠিকভাবে উনি বলেছেন, দেখবেন বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন ছিল বাংলাদেশ দুর্নীতি দমন ব্যুরো, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা। সে ব্যুরো থেকে কিন্তু কমিশনের যে আজকে যে কমিশনের রূপান্তর সেটা কিন্তু বিএনপির শাসন আমলে হয়েছিল। হ্যাঁ, তবে আমাদের প্রাতিষ্ঠানিক গুলার নানা দুর্বলতা আছে, এগুলি অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন এই দুর্বলতাগুলিকে আগামী দিনে কিভাবে রেকটিফাই করে এটাকে কার্যকরী করা যায় সেটা হলো কিন্তু রাজনৈতিক দলগুলির জন্য একটা বিরাট চ্যালেঞ্জ এবং ওই প্রতিষ্ঠানের জন্য একটি চ্যালেঞ্জ। যেমন আমি বলি, দুর্নীতি দমন করবে যারা, তারাই যদি আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়। আমরা বহু নিউজ পাই যে অমুক কর্মকর্তা দুর্নীতির সাথে জড়িত, অমুক কর্মকর্তা এতগুলি বাড়ি আছে। সুতরাং এখানে আইনের যে ফাঁকফোকর গুলি আছে এগুলিকে যদি আমরা রেকটিফাই করতে পারি এবং তারা যদি ব্যর্থ হয় তাহলে তাদের পানিশমেন্টটা কি হবে, এটা যদি আমরা সুনির্দিষ্টভাবে করতে পারি, আমার মনে হয় এই সকল অব্যবস্থাপনা বলেন, দুর্নীতি বলেন, কমিটমেন্ট করেন বলেন, সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। তবে সুতরাং আমার মনে হয় যে এই এখন একটা সুযোগ এসেছে আমাদের কাছে যে আগামী নির্বাচনটি একটি কেয়ারটেকার নির্বাচন হবে এবং আগামী প্রত্যেকটি নির্বাচন কেয়ারটেকার অধীন হবে বলে ইতিমধ্যে ঐক্যমত কমিশনে একমত হয়েছে। এবং আপনি দেখেন আমাদের প্রতিষ্ঠানগুলিকে জবাবদিহিতে আনার জন্য কিন্তু আইনেরও ব্যাপক পরিবর্তন করা হয়েছে এবং কিভাবে এগুলো নিয়োগ হবে সেই ক্ষেত্রেও কিন্তু অনেকে ঐক্যমত হয়েছে। সুতরাং আমি মনে করি অতীতে যে ভুল ভ্রান্তিগুলি হয়েছিল, রাজনৈতিক দলগুলির যে ব্যর্থতা ছিল, সেখান থেকে আগামী দিনে সবাই বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবে। আর যদি কেউ ব্যর্থ হয় সে কিন্তু জনগণ থেকে ছিটকে পড়বে, এইটাই আমার কাছে মনে হচ্ছে। শেখ ফজলে বারী মাসুদ, আগামীকাল আপনারা যারা জামায়াত সহ যে 8টি দল আপনারা চূড়ান্ত প্রার্থী ঘোষণা হতে পারে এরকম একটি প্রতিবেদন করেছে বাংলাদেশ প্রতিদিন, আপনারা আসন ভাগাভাগি কিভাবে করছেন, মানে সেই সংখ্যাটা কোন পদ্ধতিতে কিরকম ভাবে হচ্ছে? আমাদের আসন সমঝোতার যে বিষয়টা, এটা আমরা আগেও পরিষ্কার করেছে আমাদের আমির এবং আমাদের দলের থেকেও, সেটা হলো যে আমরা বেশ কিছু পন্থা অবলম্বন করে আমরা চেষ্টা করছি যেসব এলাকায় যে প্রার্থী বিজয়ী হতে পারবে এবং আরো কিছু আমাদের সিস্টেম আমরা অ্যাপ্লাই করে আমরা যাচাই বাছাই করে আমরা প্রার্থী সমঝোতা করব। এক এলাকায় যিনি প্রার্থী থাকবেন এক দলের আমাদের 8 দলের অন্য কোনো দলের প্রার্থী ওই এলাকায় থাকবে না। এভাবেই আমরা প্রার্থী ঘোষণা করবেন, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ করবেন। তো এই লক্ষ্যে আমাদের আগামীকালকে ঘোষণা হবে, বিষয়টা এমন নয়। আমাদের আলোচনা চলছে, একটা পর্যায়ে গিয়ে ইনশাআল্লাহ যথাসময়ে আমাদের এই প্রার্থী চূড়ান্ত তালিকা আমাদের শীর্ষ নেতৃবৃন্দ ঘোষণা করতে পারবেন বলে আমরা আশা করছি। মানে সারা দেশে আপনারা জরিপ করেছেন? হ্যাঁ, আমাদের সারা দেশে অনেকগুলো জরিপ আমরা করেছি। এটা দল ভিত্তিক, প্রত্যেকটা দল স্ব আঙ্গিকে জরিপ করেছে। এর বাহিরেও আমরা নানানভাবে জরিপ করেছি। আমরা সামগ্রিকভাবে নিজস্ব দলের বাহিরেও আমরা প্রফেশনাল কোন সিস্টেম, বিশেষ কিছু পদ্ধতির মাধ্যমেও আমরা জরিপ করেছি। আচ্ছা ফজলে বারী ভাই, আমার একটা প্রশ্ন, আপনারা এই যে 8টি দলের মধ্যে আসন সমঝোতা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনাদের দাবি কতটা থাকবে, কতটা আসনের দাবি আপনারা করবেন? না, এটা এখন বলার মতো কিছু নেই। আমরা চূড়ান্তভাবে যখন শীর্ষ নেতৃবৃন্দ ঘোষণা করবেন আসলে তখনই হবে। তবে আমরা গুরুত্ব দিচ্ছি হলো আমাদের যাকেই আমরা ঘোষণা করব সেই প্রার্থী যেন বিজয়ী হয়ে আসতে পারে, সেটা যে দলেরই হোক, আমরা সেটাকেই ফার্স্ট প্রায়োরিটি দেব এবং সেই বেসিসে আমাদের কার্যক্রম গুলো চলছে, পারস্পরিক আলোচনা চলছে, জরিপ চলছে, আমাদের কার্যক্রম এভাবে এগিয়ে যাচ্ছে। মানে আপনারা কোনো সংখ্যা বলছেন না? আমরা এখনই সংখ্যা বলছি না, আমরা ওই লক্ষ্যকে সামনে রেখে আমাদের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। চূড়ান্ত পর্যায়ে আমাদের শীর্ষ নেতৃবৃন্দই এটা ঘোষণা করবেন যে কে কোন এলাকার প্রার্থী হবেন। মানে আপনারা নিজেরা যে জরিপ করেছেন দলের ভিতরে, সেই দলের জরিপে আপনারা কি ধরনের ফলাফল পেয়েছেন? কতগুলো আসনে আপনারা জিতে আসতে পারবেন বলে মনে করেন? আমরা তো আশা করছি যে 8 দলের যে প্রার্থীরা থাকবে, আমরা তো আসলেই বিজয়ী হওয়ার জন্যই আমরা প্রার্থীটা করব। তো সেইভাবে আমাদের কার্যক্রম চলছে। আমাদের সুনির্দিষ্টভাবে ইসলামী আন্দোলন কতগুলো আসনে প্রার্থী দিব বা অন্য দলকে কোথায় কত আসনে দিবে, এটা এখনো বলার সময় আসেনি। মানে প্রার্থী দেয়াটা, মানে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ কয়টা জায়গায় জিততে পারেন বলে আপনারা জরিপে পেয়েছেন?
সেটা আছে, সেটা এখনই আমরা প্রকাশ করতে চাচ্ছি না। এটা যথাসময় ইনশাল্লাহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এটা প্রকাশ করবে। কারণ এটা হয় কি, এটা মানে আপ ডাউনও অনেক সময় করে। ধরেন আজকে আমরা অ্যানালাইসিস করলাম যে এতটা, কালকে এর থেকে বাড়তেও পারে অথবা কমতেও পারে। আমরা এটা সূক্ষ্ম বিশ্লেষণের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। জি। এবিএম মোশাররফ হোসেন, বিএনপি তার শরিকদের মানে যারা যুগপৎ আন্দোলন করেছিলেন একসঙ্গে, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিএনপি তাদের সঙ্গে একটা টানাপোড়েন চলছে অনেক আসনে। আপনার বরিশাল বিভাগেরও অনেক জায়গায় বেশ, আজকে একটা খবরে দেখলাম, একটা টেলিভিশনের খবরে, টেকনাফে সেখানে আন্দোলন চলছে, প্রার্থী কাপনের কাপড় পরে নেমেছে মাঠে। মানে সেই জায়গায় বিএনপি তার শরিকদের সঙ্গে, শরিক বলবো না এখনই, শরিক বলা যায় কিনা, তাদের সঙ্গে কি মানে কথা চলছে নাকি ওটা থেমে গেছে? না, আপনি দেখবেন ইতিমধ্যে আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, যারা বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলি রাজপথে সক্রিয়ভাবে ছিল, আন্দোলন সংগ্রাম করেছে, তাদের সবাইকে মূল্যায়ন করার বিএনপির পক্ষ থেকে চেষ্টা করা হবে শরিক দলগুলিকে। কিন্তু এখানে একটি জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই নির্বাচনটা নানা কারণে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সুতরাং এমন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে যে প্রার্থীগুলি এলাকা থেকে বিজয়ী হয়ে আসতে পারে, যার কারণে বেশ কিছু এখানে কম্পোনেন্ট এখানে নির্ধারণ হয়। আমরা যেটা দেখি নির্বাচনে, সেটা হলো দলীয় জনপ্রিয়তা, পার্টির ব্যক্তিগত জনপ্রিয়তা, এলাকায় তার কানেক্টিভিটি কি আছে, জনগণ তাকে কিভাবে একসেপ্ট করতে চায়, এই সকল বিষয়গুলিকে মাথায় রেখেই কিন্তু আপনাকে একজন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়। সেক্ষেত্রে হয়তো আমাদের সাথে অনেক জোট আছে বা বিএনপিরও অনেক প্রার্থী আছে যারা হয়তো হেভি হয়, কিন্তু দেখা যাচ্ছে যে এলাকায় যোগাযোগের ক্ষেত্রে তাদের অনেক ঘাটতি আছে। সুতরাং সেক্ষেত্রে তো সেই প্রার্থী দিয়ে জিতিয়ে আনা যাবে না। যার কারণে বিএনপি অত্যন্ত সুচিন্তিত ভাবে ইতিমধ্যে আপনি জানেন যে 273টি আসনে আমরা কিন্তু আমাদের মনোনয়ন ঘোষণা করেছি। এটা প্রাথমিক মনোনয়ন, এর বাইরেও আমাদের আরো প্রায় 27টি সিট রয়ে গেছে। এখানে আমাদের জোটদেরকে সমন্বয় করা হবে, এবং যদি কোনো কোনো ক্ষেত্রে যেগুলি ঘোষিত হয়েছে এটাকে বলা হয়েছে কিন্তু প্রাথমিক মনোনয়ন, এখানে যদি মনে করা হয় কোথাও কোনো মনোনয়নের ক্ষেত্রে আরো জনপ্রিয় লোক আছে, সেই ক্ষেত্রে হয়তো নতুন ভাবে বিবেচনা করা যেতে পারে। সুতরাং নির্বাচন নিয়ে বা প্রার্থীর ক্ষেত্রে যে আপনারা যেই বিভাজন অথবা যেই প্রতিবাদ দেখতে পাচ্ছেন, এইটা গণতন্ত্রের একটা সৌন্দর্য যে নানাজন তার অধিকার প্রতিষ্ঠার জন্য কথাগুলি বলে, কিন্তু সর্বশেষ দল যে সিদ্ধান্ত দেবে সেটা মেনে নেয় সবাই। এটা আমরা অতীত দেখেছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ এই চিত্র আমরা বাংলাদেশে দেখতে পারবো। আচ্ছা মোশাররফ ভাই, যেমন ইসলামী আন্দোলনের নেতা বারী ভাই বললেন যে তারা 8 দল যেখানে যে প্রার্থী মনোনয়ন দিবেন বা যে প্রার্থীর ব্যাপারে সমঝোতা হবে, এর বাইরে কেউ দাঁড়াবে না, এর বাইরে কেউ প্রতিদ্বন্দ্বিতা করবেন না। সেক্ষেত্রে বিএনপিকে এই ধরনের নিশ্চয়তা দিতে পারবে যে তাদের দলের কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবে না? না, এখন আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে ভাই, সেটা হলো দেখবেন এখানে দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে একটা চিঠি দেওয়া হবে যে আমার দলের প্রার্থী এইটা, বা আমার জোট যেটা দেবে তাদের প্রার্থী। সুতরাং এর বাইরে যদি কেউ নির্বাচন করে সে তো দলের প্রার্থী না, বরং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সুতরাং ব্যক্তিগতভাবে কেউ যদি দলের বাইরে গিয়ে নির্বাচন করতে চায়, দল যদি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে, তাহলে দলের ব্যাপারে তো এই ব্যাপারে দলকে অভিযুক্ত করা অথবা দলের সিদ্ধান্ত সঠিক হয় না এটা বলার তো কোনো সুযোগ নাই। আমরা মনে করি অতীতে বিএনপি দেখেছি যে এই ধরনের দল যে সিদ্ধান্তগুলি নিয়েছে সেই সিদ্ধান্তগুলি দলের সকল নেতাকর্মীরা মেনে নিয়েছে। এখন আপনাকে চিন্তা করতে হবে, বিএনপি একটি বিরাট রাজনৈতিক দল, আমাদের দলের যোগ্য প্রার্থী 5 থেকে 10 জন এক একটা আসনে আছে। সুতরাং একজনকে আমাদের মনোনয়ন করতে হবে। এই ক্ষেত্রে কিছুটা ক্ষোভ, কিছুটা প্রতিযোগিতা, কিছুটা রাগ অভিমান থাকতেই পারে, কিন্তু সর্বশেষ দলীয় আদর্শের প্রতি আনুগত্য প্রদর্শন করে আমরা মনে করি তারা এই জায়গা থেকে সরে আসে, ঐক্যবদ্ধ ভাবেই আগামী নির্বাচনটা আমরা করতে পারবো বলে আমি বিশ্বাস। সৌরভ ভাই, আরেকটি খবর, একটু অনেক বড় বড় খবরের ভেতরে খবরটি চাপা পড়ে গেছে। গতকাল আমরা দেখেছি যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জামায়াত ইসলামীর বৈঠক হয়েছে, আজকে বিএনপির সঙ্গে বৈঠক হয়েছে তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে। অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক এরকম শব্দগুলো যদি বাংলায় আমরা করি, এইটাতে আসলে তারা কি বোঝাতে চায়? না, নির্বাচনে যখন প্রস্তুতি চলছে তখন থেকেই কিন্তু আমাদের বন্ধু দেশগুলো, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও
অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর কিন্তু জোর দিয়েছে তারা, মানে সবাইকে নিয়ে নির্বাচনটা করা। এখন সবার মধ্যে কে পড়বে না পড়বে, সরকার তো নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। হ্যাঁ, তারা তো এখন যে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই দলটি কিভাবে নির্বাচন করবে? আবার সেই দলটি যদি নির্বাচন না করতে পারে তাহলে সেটা অন্তর্ভুক্তিমূলক হবে কি না? প্রথম আলোর যে জরিপ, সেই জরিপে কিন্তু বেশ কৌতূহল উদ্দীপক তথ্য বেরিয়ে এসেছে। তারা প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনে চায় না কত শতাংশ, সেটা কিন্তু 28% লোক বলছে যে চায় না, আর 69 সম্ভবত 69% বলছে হয় শর্তযুক্ত অথবা শর্তহীন তারা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায়। তাহলে আমরা তো ভোট তো জনগণের জন্য, জনমত কোন দিকে যায় তারা কি সিদ্ধান্ত নেয়। এখন জনমত যদি সত্যি সত্যি এটাই প্রতিফলিত হয়ে থাকে জনমতের, তাহলে কিন্তু একটু বিপদ। আর আপনি যেটা বললেন যে ইউরোপীয় ইউনিয়ন বা তারা তো কোনো কিছু চাপিয়ে দেবে না। আমরা তো 24-এর নির্বাচন দেখেছি, 18, 14, তারা কিন্তু তাদের কথা বলে গেছে। তখনও কিন্তু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর জোর দিয়েছে, এই 24-এর নির্বাচনেও, 18-র নির্বাচনে, 24-এর নির্বাচনে নানান ধরনের চাপও তৈরি করেছিল। খুব কি চাপ করেছে? খুব চাপ করেন বাংলাদেশে। যেমন আমরা তো দেখেছি যে আমেরিকার থেকে স্যাংশন থেকে শুরু করে দফায় দফায় কূটনীতিকরা এসেছেন। একটা নিষেধাজ্ঞাটা আসছে কিন্তু মানবাধিকার লঙ্ঘনের কারণে, র্যাবের উপর। হ্যাঁ, যেটা বলা হয়েছিল যে অমুক অমুক বা সেনাপ্রধান বা আওয়ামী লীগের কোনো নেতার নাম এসেছে, কিন্তু ক্ষমতাসীনরা কি সেটা পরোয়া করেছে? সেটা করেছে বা বিরোধী দলের সাথে আলোচনা করে একটা সমঝোতা আসার চেষ্টা করেছে? করেনি। এখন যে প্রশ্নটি আসছে, এখানে দুই দলের প্রতিনিধি আছেন, তারা মাঠ পর্যায়ে তো নির্বাচন করবেন এবং বাড়ি ভাই করবেন কিনা আমি জানি না, কিন্তু বাড়ি ভাই করবেন। ঢাকা 11 দলের মনোনয়ন পেয়েছেন। এখন মাঠের অবস্থাটা কিন্তু তারা বুঝতে পারবেন। আবার এই আসনই তো পুরো না, 300 আসনের। এখন দুদিক থেকে সরকারের কিন্তু এক ধরনের বেশ কঠিন অবস্থায়, যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করলে তারা কতটা লাভবান হবে, মানে সেটা নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, আর না নিয়ে করলে কতটা হবে। আর না নিয়ে করলে একটা ঝুঁকিটা থাকে বেশি, নিরাপত্তা ঝুঁকি থাকে, সংঘাতের ঝুঁকি থাকে, নির্বাচন বানচালেরও ঝুঁকি থাকে, যেটি তারেক রহমানের বক্তব্যে এসেছে। কিন্তু এখন আমরা জানি না যে আমরা ছোট্ট একটি প্রশ্ন করতে চাই এই দুই দলের নেতাকেই, যে তারা কি মনে করেন। হ্যাঁ, ফজলে বাড়ি মাসুদকে দিয়ে শুরু করি। বিষয়টা পরিষ্কার, একটা হলো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, এটা প্রত্যেকেই চাই আমরা, কিন্তু সে অন্তর্ভুক্তির বলতে এর মধ্যে ইনক্লুড কারা? যারা এদেশে রাজনীতি করে, রাজনৈতিক দল, তারা অবশ্যই। প্রথম বিষয় হলো আওয়ামী লীগকে আমরা এখনো কেন মুখে আনি বা জপতে চাই, সেটা হলো যে আওয়ামী লীগ তো রাজনৈতিক দল হিসাবে বিলুপ্ত করেছে নিজেরাই। তারা তো এখন রাজনৈতিক দল না, তারা তো ফ্যাসিস্ট, এটা প্রমাণিত হয়ে গেছে। রাজনৈতিক দলের যতগুলো মানে চিত্র থাকে বা যতগুলো উপাদান থাকে, এর কোনোটাই তার মধ্যে নাই। 1, 2 নম্বর হলো আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, তাদের একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত এবং তাদের যারা ছিল ম্যাক্সিমাম গেছে পালিয়ে, সব তো দেশের বাইরে। কাজে তাদেরকে যদি আপনি নির্বাচনে অংশগ্রহণ করাইতে চান, তাহলে শেখ হাসিনাকে আনতে হবে, আনেন, এনে বিচার করেন, ফাঁসি দিয়ে তারপরে আবার পুনর্জীবন দিয়ে আবার নির্বাচন করাইতে হবে। কাজে আওয়ামী লীগ এখানে কোনো আলোচ্য বিষয় না। এখন প্রথম আলো যেটা রিপোর্ট করেছে, জরিপ করেছে, এরকম সার্ভে তো বাংলাদেশে বহুত হয়। আর প্রথম আলো কাদেরকে সার্ভ করে এটা আমরা সকলেই জানি। প্রথম আলো যে সার্ভে করেছে, আপনি যেটা বললেন, সম্ভবত 69% বললেন যে তারা শর্তযুক্ত অথবা শর্তহীন। তাহলে তো বোঝা যায় যে দেশে 69% মানুষ আওয়ামী লীগের পক্ষে হয়তো কোনো না কোনো ভাবে আছে। তাহলে তো আওয়ামী লীগ তো অটো জিতে যাওয়ার কথা। এই সমস্ত সার্ভে হলো মানুষ পক্ষে আছে, এটা না পক্ষে আছে তা কিন্তু প্রমাণিত হয় না। তারা বলেছে যে নির্বাচনটা তাদের নিয়ে করা উচিত, তারা আওয়ামী লীগকে সমর্থন করে এটা কিন্তু বলেনি। না, বলেনি, তবে তাদের কথা, এদেশের মানুষ আসলে প্র্যাকটিক্যাল চিত্রটা কি, মাঠে তো আমরা থাকি, আপনারাও
বিশেষ করে মিডিয়া যারা আছেন আপনারাও খোঁজ খবর রাখেন, আসলে মাঠে কিন্তু আওয়ামী লীগের কিছু মানুষ যারা আওয়ামী লীগকে সমর্থন করে, এরকম কিছু মানুষ নিশ্চয়ই আছে, সবাই তো আর চলে যায়নি, কিছু মানুষ আছে। তার মানে এটা নয় যে আওয়ামী লীগ নির্বাচন করার মতো তাদের শক্তি, সামর্থ্য, পরিবেশ, তাদের মনোবল আছে, এটা আমাদের কাছে মনে হয় না। এবং তাদেরকে এটাই জানতে চেয়েছেন সৌরভ ভাই, কিন্তু এটাই জানতে চেয়েছেন আপনারা মাঠে আছেন, মাঠের চিত্রটা কি সেটাই সৌরভ ভাই সেই মাঠে আমরা প্রশ্নটাই যেটা করেছেন, দেখি এটা আপনি পরিষ্কার করেছেন, আসলে বাস্তবতা দেখেন না। আওয়ামী লীগের নির্বাচন করার মতো পরিবেশই, তাদের প্রার্থী খুঁজে পাওয়া হয়তো কঠিন হবে, কে তাদের করবে। হ্যাঁ, মোশাররফ ভাই। এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে আসলে আওয়ামী লীগ কোন আইডেন্টিটি থেকে নির্বাচনটা করবে। আজকে আপনি যে কথাটা বলতেন অন্তর্ভুক্তি বা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হচ্ছে, তা আওয়ামী লীগের তো কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং আওয়ামী লীগের বিচার চলছে। তো এই ক্ষেত্রে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করা কতটুকু বাস্তবতা আছে এটাও কিন্তু বিশ্লেষণ করতে হবে। এবং বাইরের যে শক্তি কি বলে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, তাদেরকেও তো এই জিনিসটি চিন্তা করতে হবে। আরেকটা জিনিস আমরা বলে দেখেছিলাম এর আগে, কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছিল যে অন্তর্ভুক্ত নির্বাচন আমরা সেইটাই বুঝবো যেখানে জনগণের অধিকাংশ জনগণ অংশগ্রহণ করে। এখনো তো মূল্যায়ন করার সুযোগ আসে নাই যে আগামী নির্বাচনে জনগণ কতটুকু অংশগ্রহণ করে বা করবে না। কিন্তু এই ব্যাখ্যাটা আমার যতদূর মনে পড়ে যে আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো হয়েছে সেখানেও কিন্তু এই ব্যাখ্যা বলা হতো সরকারের থেকে, যে জনগণ অংশগ্রহণ করলেই হলো, জনগণ নির্বাচনে ভোট দিলেই সেটাই অন্তর্ভুক্তিমূলক, কোন দল আসলো না আসলো সেটা খুব বড় বিষয় না। না, এখন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আগে কিন্তু কোন রাজনৈতিক দল কিন্তু নিষিদ্ধ ছিল না, তারা পরিবেশ নেই অথবা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না, যে নির্বাচনটা সাজানো বা পূর্ব নির্ধারিত, এই সকল অভিযোগ তুলে কিন্তু তারা নির্বাচনটা বর্জন করেছে। কিন্তু আওয়ামী লীগের মেয়াদের শেষে আওয়ামী লীগ কিন্তু জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল যে আইনে, নির্বাহী আদেশে। এই সরকারও কিন্তু আওয়ামী লীগকে সেই একই আইনে নিষিদ্ধ করেছে। এটাকে কিভাবে নেবেন? না, এটা তো মানে আগেরটা যদি অন্যায্য হয়ে থাকে তাহলে আজকেরটা ন্যায্য কিভাবে করবেন? আদালত তো করেন না। এটা সৌরভ ভাই, একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আওয়ামী লীগের কিন্তু তখন কোন অপরাধের জন্য জামাত ইসলামকে বিচার করে কিন্তু তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। তখন এখনো কিন্তু আওয়ামী লীগ দল হিসাবে আওয়ামী লীগের বিচার হয়নি, আওয়ামী লীগের কোন নেতার বিচার হয়েছে। এবং আপনি দেখবেন যে এখন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করেছে সেখানে কিন্তু দল হিসাবে বিচারের জন্য অনেকে কিন্তু আপিল করেছে। তাহলে কি আমরা আপিলের রায় পর্যন্ত অপেক্ষা করব যে আওয়ামী লীগ নির্বাচনে করতে পারবে কি পারবে না? এখন হলো এখানে একটা পরিবেশ একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে বাংলাদেশের যে প্রেক্ষাপট যেভাবে শেখ হাসিনা পালিয়ে গেছে, অন্য রাজনৈতিক দল কিন্তু পালিয়ে যায়নি, আপনি একটা লক্ষ্য করবেন, অথবা তাদের সামগ্রিক রাজনৈতিক যে একটা হুমকির মুখে পড়ে নাই, কিন্তু এবার কিন্তু আওয়ামী লীগ নিজেরাই নিজেদেরকে সেই ফাঁদে ফেলেছে। যুক্তির খাতিরে বলছি, যে দলটির নেতা পালিয়ে গেছে, যে দলটির তাদের সামর্থ্য নাই, তাদের জনসমর্থন নেই, তাহলে সেই দলটিকে নিয়ে ভয় পাওয়ার কি আছে? নির্বাচনে আসলে জনগণই প্রত্যাখ্যান করুক, তাদের জনগণ ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করুক। সৌরভ ভাই, এখানে কোন রাজনৈতিক দল বা রাজনৈতিক জোট বা গোষ্ঠী আওয়ামী লীগকে ভয় পায় এই কথা একটা দল কিন্তু সেটা বলে নাই। এখানে বলা হচ্ছে যে অপরাধটা আওয়ামী লীগ করেছে, সেই অপরাধ করে জনগণের মুখোমুখি হওয়ার সেই সক্ষমতা আওয়ামী লীগের আছে কিনা, প্রশ্নটা কিন্তু এখানে। নৈতিক সক্ষমতার কথা বলছেন না, সক্ষমতা ঠিক আছে। কোন কোন দল বলছিল আওয়ামী লীগের বিচার শেষ হওয়ার পর নির্বাচন হোক, আপনারা তো সেটা মানেননি। না, এই কথাটা হলো যে এক একটা রাজনৈতিক দলের এক একটা মতবাদ থাকবে, এক একটা ধ্যান ধারণা থাকবে, সামগ্রিক সিদ্ধান্তটা হবে কিন্তু রাষ্ট্রীয়ভাবে। সুতরাং রাষ্ট্র, অর্থাৎ যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারা কি করে সেটা কিন্তু ইম্পর্টেন্ট দেখা যায়। না, হ্যাঁ, এটাও কিন্তু এর আগে আমার যতদূর মনে পড়ে প্রধান উপদেষ্টা একটা বক্তৃতায় বলেছিলেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে পরিবেশ নষ্ট হতে পারে, অন্য দলগুলো তখন নির্বাচনের সেইখানে সেই ঝুঁকিটা আসলে দুই ধরনের ঝুঁকি আমরা দেখব কিনা, দুই ধরনের ঝুঁকি আছে। আওয়ামী লীগ নির্বাচনে আসলে যেমন পরিবেশ বিঘ্নিত হতে পারে, আবার নির্বাচনে না আসলেও তো ঝুঁকি তৈরি হতে পারে। যেমন আওয়ামী লীগ নির্বাচন যদি বানচাল করতে চায় তাহলে একটা ঝুঁকি তো আপনাকে নিতে হবে। আমি একটু স্মরণ করে দিতে চাই, আপনার গণমাধ্যমের লোক, আপনি আমার চেয়ে আরো ভালো আপনার ধারণা আছে। আওয়ামী লীগ ইতিমধ্যে যে কয়েকটি হুঙ্কার দিয়েছে অথবা যে কর্মসূচি ঘোষণা করেছে তারা কিন্তু ফেল করেছে, তারা শুধু ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছে। একবার আপনার মনে আছে তারা ঢাকা রাজপথ দখলের কথা বলেছিল, তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। আবার তারা হরতাল রেখেছিল, তাদের কিন্তু কোথাও কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। সুতরাং এখন মানুষ বুঝতে পারছে যে আওয়ামী লীগ নৈতিকভাবে যে তাদের
একটা দুর্বল অবস্থান নিয়েছে, সেই জায়গা থেকে তারা কতটুকু প্রত্যাবর্তন করে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এটা কিন্তু জনমতের নানা প্রশ্ন রয়েছে। এই জিনিসটা কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। হ্যাঁ, এই বাস্তবতাটাও ঠিক। ফজলে বারী মাসুদ যেটা বলেছেন যে এখন তো প্রার্থী খুঁজে পাওয়া কঠিন, এখন তারা ক্যাম্পেইন করবেন কি করে, বিভিন্ন জায়গায় মানুষের সামনে যাবেন কি করে, সেই বাস্তবতাও একটা তৈরি হয়েছে। কিন্তু একই সঙ্গে ফজলে বারী ভাইকে জিজ্ঞেস করতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ, মানে যেহেতু এটা নির্বাহী সরকার নিষিদ্ধ করেছে তার কার্যক্রম, জাতীয় পার্টির দুই অংশ সহ আরও অনেকগুলো দল মিলে 20 দলীয় জোট করা হয়েছে এবং যাদের কোনোটাই নিষিদ্ধ নয়, এবং দুদিন আগেও বিএনপির সহযোগী বা মিত্র দল হিসাবে ছিল লেবার পার্টি, তারাও দেখলাম সেখানে আছে। তাহলে এই জোটকে কিভাবে আপনারা নেবেন, নতুন জোটকে, জাতীয়তাবাদী জোট? ওনারা তো আন্দোলনও করছিলেন যে এরা যাতে নির্বাচন, মানে দোসর হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে আপনারা আন্দোলনে আছেন। আমাদের যে 5 দফা আছে, সে 5 দফার মধ্যে জাতীয় পার্টি স্পেসিফিক ভাবে উল্লেখ করেই বলা আছে জাতীয় পার্টি সহ ফ্যাসিস্টের দোসর যারা, এদেরকে নিষিদ্ধ করতে হবে। আমরা এখনো বলে যাচ্ছি, কারণ এখনো আমাদের এই দাবিটা চূড়ান্ত ভাবেই আমরা বলে যাচ্ছি, জাতীয় পার্টি যদি নির্বাচনে আসে, এটা আবার কিন্তু আওয়ামী লীগকে ফিরিয়ে আনা বা পুনর্বাসন করার জন্য একটা মহা ষড়যন্ত্র হিসাবে কাজ করবে। এবং আমারও দৃঢ় বিশ্বাস, জাতীয় পার্টি নির্বাচনে আসলে আঞ্চলিকভাবে বিভিন্ন নির্বাচনী এলাকাগুলোতে যেই পরিমাণ সহিংসতার আশঙ্কা হচ্ছে, তাতেও কিন্তু নির্বাচনটা ভণ্ডুল হওয়ার একটা সমূহ সম্ভাবনা থেকে যাবে। তো সেজন্যই আমরা জোর দাবি করেছি জাতীয় পার্টি যেন কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এটা আমাদের 8 দলের বিশেষ করে জোর দাবি, তাদেরকেও কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কারণ তাহলে তো আরো অন্তর্ভুক্তি কমে গেল না। বিষয়টা হলো কি, আপনি দেখেন সৌরভ ভাই তো বলছেন হয়তো আলোচনার খাতিরে, নিশ্চয়ই তিনি মনের থেকে বলছেন না, কিন্তু বিষয়টা কি, আপনি দেখেন যে আওয়ামী লীগ এই অপকর্মগুলো করে গেল দীর্ঘ 17-18 বছর, আপনি কি সেই রক্তগুলিকে শুকিয়েছে, সেই কান্নাগুলিকে থেমেছে? আপনার কি মনে হয় প্রত্যেকটা মা এখনো পর্যন্ত, আমাদের যারা পরিচিত একান্ত আপনজনদের মধ্যে যাদের সন্তান হারিয়েছে, সেই মাদের সাথে বাবাদের সাথে এখনো কথা বলতে পারি না ভাই, কথা বলা যায় না। ঠিক আছে, এই বাস্তবতা যেমন আছে, সৌরভ ভাই আবার বলছিলেন যে এদেরকে তাহলে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করা যায় কিনা। ভোট তো আপনি চাইবেন আগে, আপনি চাওয়ার শক্তিটা কোথায়, আপনার চাওয়ার সাহসটা কোথায়? কিন্তু আপনি তো আবার বললেন যে যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয়, তাহলে এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হবে। যদি শক্তি না থাকে তাহলে আর নির্বাচন করবে কি করে তারা? পুনর্বাসন মানে কি, আপনি দেখেন, আপনার নিশ্চয়ই জরিপ আছে, আমাদের কিন্তু স্পষ্ট মনে আছে আওয়ামী লীগ যতগুলো 14 নির্বাচন 18 যা নির্বাচন করেছে, আমরা বিএনপির আমার মোশাররফ ভাই আছে, আমরা প্রত্যেকেই জানি যে আওয়ামী লীগের যদি শক্তি সমর্থন থাকতো, তাহলে আওয়ামী লীগ ফ্রেশ নির্বাচন দিতে কোনো রকমের কুণ্ঠাবোধ করতো না। আওয়ামী লীগ জানতো যে কোনো একটা নির্বাচনে সে জিততে পারবে না, যে কারণেই কিন্তু সে এই এতগুলি নির্বাচন আগের রাত্রে করেছে, ইত্যাদি করেছে। এই যে মোশাররফ ভাই কিন্তু এটা স্পষ্ট করেছে, ক্ষমতায় থেকে এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন করে কোনো দল দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারেনি। সুতরাং এটা আওয়ামী লীগের ক্ষেত্রে না, এটা সব দলের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। আর আপনি 24 ছাড়া, ইসলামী আন্দোলন কিন্তু 24-এর নির্বাচন ছাড়া সব নির্বাচনে অংশ নিয়েছে। না, এটা আপনি কোথায় পেলেন? আপনি কি গণমাধ্যমে কাজ করেন আমি এটা বুঝি না। 18 নির্বাচনে অংশ নেন, 18 নির্বাচনে ইসলামী আন্দোলন অংশ নেয়নি। আপনি সবগুলি বলে ফেললেন যে সবের মধ্যে কি 14 আছে না, 24 আছে না? আপনি না 24 বাদে আমি বলছি, আমি 24 বাদে বলছি। আচ্ছা, 14 থেকে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেছে না? 14তে 18তে করেছে, 14তে তো কোনো দলই করেনি। 18তে তো বিএনপিও করেছে, আমরা এদেশে সব দলই করেছে। কাজে আপনি আলাদা করলেন কেন ইসলামী আন্দোলন? এটা তো ঠিক না। না আলাদা করার কারণ আছে। বিএনপির নেতৃত্বাধীন জোট যখন সমস্ত স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে, আপনারা কিন্তু সেই নির্বাচন করেছেন। শোনেন, আপনারা সিনিয়র সাংবাদিক, একটু তথ্য রাখবেন। যদি তথ্য না বলুন সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা অংশ নেননি? আমি বলি, সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি যতদিন পর্যন্ত গিয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তার থেকে মাত্র 5 মাস অতিরিক্ত সময় 2005 সালের পরে
কিছুটা সময় ইসলামী আন্দোলন নির্বাচনে গিয়েছে। ওই সময়ই ওই নির্বাচনগুলো হয়েছে, আমি- ওই 5 মাসের আমি মধ্যে আপনার নির্বাচনগুলো ওই- হয়েছে। আমি বলি শোনেন, সমস্ত নির্বাচনগুলোতে বিএনপি অংশগ্রহণ করেছে, আমরাও করেছি। আমি আপনাকে স্পষ্ট বলি, আমি ফজলে বাড়ি মাসুদ দুটো ঢাকা উত্তর সিটিতে নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি। 15 সালে আমার সাথে তাবিদ আউয়াল সাহেব নির্বাচন করেছেন, তারপরে 2021 সালেও তাবিদ আউয়াল সাহেব আমার সাথে নির্বাচন করেছেন। আপনি ঢালাও বলে দিলেন ইসলামী আন্দোলন। না ঢালাও না, না, না। শুনেন, সর্বশেষ সিটি কর্পোরেশনের সর্বশেষ বরিশাল নির্বাচন, নির্বাচন। খুলনা নির্বাচন, শোনেন, কুমিল্লা আমি বলি, নির্বাচন, শোনেন, যেটা আমি বিএনপি একটা কথা বর্জন বলি। করেছে। হ্যাঁ শোনেন, বিএনপি একটা দল, ইসলামী আন্দোলন একটা দল, দুটো একই দল না, এটা মাথায় রাখবেন। বিএনপি তাহা করিবে, আমাদের তাহাই করিতে হইবে। না, এটা তো সৌরভ ভাই বলেন, আমি তো বলি না তা। আপনি বললেন। আমি বলছি যে আমি- দুটার আমি- মধ্যে আমি- আপনাদের দুইটার নীতি আলাদা ছিল অনেক, কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। আচ্ছা, আমি বলি শোনেন, তার মানে আপনি দেখেন, আপনি মূল কথাটাতে আসেন যে বিএনপিও আচ্ছা, আমাকে এই টপিকটা শেষ করতে হচ্ছে, কারণ আমার আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। অতিথিরা যুক্ত হবেন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ বাড়তি কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি। এ মোশাররফ হোসেন এবং অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আজকে প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন এবং 300 জন বিচারক চেয়েছেন তিনি প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছেন নির্বাচনী দায়িত্ব পালনের জন্য। আমরা একটু অতিথি যুক্ত করে নেই। ডক্টর মোহাম্মদ জকরিয়া, সাবেক ভারপ্রাপ্ত সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন। ডক্টর জকরিয়া, এই যে 300 জন বিচারক তারা দায়িত্ব পালন করলে এটা নির্বাচনে কি ডিফারেন্স তৈরি করবে? ধন্যবাদ 71 টিভি এবং আজকে যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। নির্বাচনের ম্যাজিস্ট্রেসির বিষয়টা আসছে যে প্রাক নির্বাচনী যে সমস্ত অপরাধ থাকে, যেমন নির্বাচনী প্রচারণাকালে যে সমস্ত অপরাধ থাকে, সেই অপরাধ সমূহ দেখার জন্যই এই ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। কারণ নির্বাচন প্রাককালে, প্রচারণাকালে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কিনা এই সমস্ত বিষয় দেখা, প্লাস নির্বাচনের দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এবং ভোট কেন্দ্রে বিভিন্ন সময়ে তাদের দায়িত্ব পালনের জন্য ম্যাজিস্ট্রেটের প্রয়োজন হয়। এবং যেহেতু এখন বিচার বিভাগের বিচারবিভাগীয় কর্মকর্তাদের নিয়োগ করা হয়, এই কারণেই আজকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মাননীয় প্রধান বিচারপতির সাথে দেখা করে এবং তাদের নিয়োগের ব্যবস্থার জন্য হয়তো অনুরোধ জানিয়েছেন। জি, আপনি বললেন যে আগে থেকেই, মানে নির্বাচনের আগে থেকেই আচরণবিধি প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হয়ে আসে। মানে এই আচরণবিধি লঙ্ঘনের এই বিষয়টি মানে কারা বিচার করেন? এটা কি রিটার্নিং অফিসার করেন নাকি ম্যাজিস্ট্রেট যাদেরকে নিয়োগ করা হলো তারাই এই জিনিসগুলো দেখেন এবং তারা এই জিনিসগুলো দেখে এটা রিপোর্ট করেন নির্বাচন কমিশনের কাছে। রিপোর্ট করলে নির্বাচন কমিশন কোনো সময় এটা ম্যাজিস্ট্রেট নিজেই এটা করতে পারেন এবং কোনো বিষয়ে আবার নির্বাচন কমিশনের কাছেও পাঠিয়ে দেন এই সমস্ত বিষয় আর কি। যেমন 300 আসনে 300 জন বিচারক, আমি যদি এভাবে ধরে নেই 300 জন তাহলে এনারাই করবেন। কারণ ইভেন এখন আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের বিষয়ও কিন্তু এসছে। সুতরাং প্রার্থিতা বাতিলের বিষয়গুলো কিন্তু নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট আসতে হবে, নির্বাচন কমিশন তদন্ত করবে, তদন্ত করার পরে এবং ফাইনালি হয়তো নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিলেরও এই বিধান রয়েছে বর্তমান আচরণ বিধিমালা। মানে এই সুতরাং এই বিষয়গুলা আসলে এখন খুব মোটামুটি আচরণবিধি আচরণবিধির এগুলো ফলো করা প্রত্যেক প্রার্থী এবং প্রত্যেক রাজনৈতিক দলেরও খুবই প্রয়োজন আর কি। কারণ বর্তমান আচরণবিধিতে শুধু প্রার্থী নয়, ইভেন রাজনৈতিক দলকেও মানে রাজনৈতিক দলেরও দণ্ড আরোপের বিধান করা হয়েছে। কিন্তু রাজনৈতিক দলের দণ্ড বিধান হলো এটা জরিমানা, এই জরিমানা দলের প্রতি জরিমানার বিধান করা হয়েছে। প্রার্থীদের জরিমানা প্লাস প্রার্থীদের প্রার্থিতা বাতিল থেকে শুরু করে এবং কারাদণ্ডের বিধানও রয়েছে আর কি। এই সমস্ত বিধানগুলো আচরণবিধি লঙ্ঘনের। জি, সৌরভ হাসান,
কি দেখেন? রিটার্নিং অফিসার হন সাধারণত আমরা দেখি যে জেলা না, যে রিটার্নিং কর্মকর্তা থাকে, কিন্তু বিচারিক ক্ষমতা তো ম্যাজিস্ট্রেটের কাছেই এখন। এবং তিনি ভ্রাম্যমাণ আদালতও বসাতে পারেন, এবং সেটি বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি। আর সমস্যা হলো যে একটি আসনের জন্য একজন বিচারক, তো পুরো এলাকাটা তার পক্ষে সরেজমিন পরিদর্শন করা কঠিন। সেক্ষেত্রে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত অন্যরা যদি সহায়তা না করে, বিশেষ করে প্রতিযোগী রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে, তাদের মধ্যে যদি বৈরিতা জিয়ে থাকে, সংঘর্ষ জিয়ে থাকে, তাহলে কিন্তু এই একটি আসনের জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেও পরিস্থিতির উন্নতি করা যাবে না। তবে যেটা হলো যে যদি আইন যারা ভাঙবে, বিধি যারা ভাঙবে, নির্বাচনী আচরণবিধি যারা ভাঙবেন, সেটা নির্বাচনের আগে, নির্বাচনের দিন, এমনকি নির্বাচনের পরেও, সেক্ষেত্রে এই বিচারকদের করার আছে, মানে তারাই করে নিতে পারেন। কারণ একজন রিটার্নিং কর্মকর্তা কিন্তু একাধিক আসনের দায়িত্বে থাকেন, সুতরাং তার পক্ষে এটা সম্ভব নয়। এক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষে যারা দায়িত্বে থাকবেন এবং বিচারক, এদের সমন্বিতভাবেই দায়িত্বটা পালন করতে হবে, এবং সবার লক্ষ্য থাকবে তো একটি সুষ্ঠু নির্বাচনে আচরণবিধি যাতে কোনোভাবে লঙ্ঘন না হয়, প্রার্থী বা তার সমর্থকদের দ্বারা, বেশিরভাগ ক্ষেত্রে সমর্থকদের দ্বারা হয়। আর সেক্ষেত্রে যেমন আইনে আছে যে কিন্তু দলকে জরিমানা করা হয়েছে এরকম উদাহরণ জানি না, যে ভাই বলতে পারবেন, কিন্তু আমার জানা নেই। কিন্তু ব্যক্তিকে করা হয়েছে, প্রার্থীকেও ডেকে আনা হয়েছে, কৈফিয়ত তলব করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বোধহয় কাউকে জরিমানা দিতে হয়নি। জি, ডক্টর জকরিয়া। এবার নির্বাচনে আচরণ বিধিমালায় কিন্তু রাজনৈতিক দলেরও দণ্ড বিধানের কথা বলা হয়েছে, মানে আগে ছিল না এটা। এই 300 ম্যাজিস্ট্রেসি যে শুধু ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে তা না, কারণ এখানে নির্বাচনের দিন আচরণবিধি লঙ্ঘনের এই বিষয়গুলা আরো ম্যাজিস্ট্রেসি যারা করবেন, যেমন পুলিশের এই ক্ষেত্রে দেওয়া আছে, তারপরে আর্মি অফিসার যারা থাকবেন তাদেরও দেওয়া আছে, কারণ আর্মিরা এখনো কিন্তু ডেপ্লয় করা আছে। সুতরাং আর্মি অফিসাররাও কিন্তু এই দায়িত্ব পালন করবেন, ম্যাজিস্ট্রেটের দায়িত্ব। এক্ষেত্রে কোনো সাংঘর্ষিক অবস্থা দেখা দিতে পারে কিনা, মানে ধরেন আর্মি তার দায়িত্ব পালন করলেন, যখন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন, এর মধ্যে কোন রকম মানে এক ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে কিনা? না, এই ধরনের সাংঘর্ষিক হওয়ার কথা না, কারণ একজন এক ভাবেই করবে, এক জায়গায় তো আর হবে না। এটা বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে, বিভিন্ন নিজেরা সমন্বয় করে নিতে পারবেন। এটা মানে এক্ষেত্রে সমন্বয়টা প্রয়োজন কিনা, সমন্বয়টা জরুরি কিনা? সমন্বয় অবশ্যই। এবারে উপজেলায় হোক, জেলায় হোক, রিটার্নিং অফিসার এবং উপজেলায় যিনি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকবেন, তারা সমন্বয় করবেন এই বিষয়গুলা। অনেক ধন্যবাদ। রিটার্নিং অফিসারের দায়িত্বই তো এগুলা, সমন্বয় করা, এবং বিভিন্ন এজেন্সি যারা যাবেন, জয়েন্ট এনফোর্সিং এজেন্সির, সে র্যাব হোক বা বিজিবি, সবাই করবেন। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জকরিয়া যুক্ত হবার জন্য। 71 জানুয়ারি শান্তি চুক্তি ভঙ্গ করে ফের সংঘর্ষে জড়ালো ঢাকা এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। আজকে ঠিক 1 মাসের মাথায় যে শান্তি চুক্তি হয়েছিল, তারপরে একটু অতিথিদের যুক্ত করে নিই। পিয়াল হাসান, ছাত্র প্রতিনিধি, ঢাকা কলেজ, এবং মাহমুদ চৌধুরী, শিক্ষার্থী, আইডিয়াল কলেজ। আপনাদের দুজনের কাছে একটু শুনতে চাই, 1 মাসের মধ্যে শান্তি চুক্তি আবার ভেঙে গেল কেন? শুরুতে পিয়াল হাসান। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। 1 মাসের মধ্যে শান্তি চুক্তি ভেঙে গেল, বিষয়টা আসলে অনেক হতাশাজনক এবং লজ্জার। আমি আমাদের ক্যাম্পাসে আমাদের প্রিন্সিপাল স্যার সহ শিক্ষক মহোদয় যারা আছেন, তারা ধারাবাহিকভাবে প্রায় প্রতি সপ্তাহে আমাদের সকল ছাত্র প্রতিনিধি নিয়ে মিটিং করে থাকেন এবং বিভিন্ন সমস্যাগুলা তুলে নিয়ে আসেন, এবং এগুলো আমরা আলোচনা মাধ্যমে সুষ্ঠু সমাধান বের করি। আপনারা জানেন যে বিগত 5 আগস্ট পরবর্তী সময়ে দুইটা কলেজের শিক্ষার্থীদের মধ্যে আসলে কি সমস্যা থাকতে পারে? আপনারা একসঙ্গে পড়াশোনা করেন, পাশাপাশি
এক কলেজ তো আর এক কলেজে দেখা হওয়ারও সুযোগ নেই, কথা বলারও সুযোগ নেই। সেখানে এরকম এরকম কেন হচ্ছে? মারামারি করতে হয় কেন? আমি সেদিকে যাচ্ছিলাম। একটু একটু যদি সেটা হলো ছোট করে বলেন। সেটা হলো যে আমরা 5 তারিখ পরবর্তী সময় যখন ক্যাম্পাসে আমরা সকল ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা একসাথে গণতান্ত্রিকভাবে বসবাস শুরু করেছি উইদাউট ছাত্রলীগ, তো ক্যাম্পাসে স্বাভাবিকভাবে আমাদের সবার মাঝে একটা সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্ববোধ গড়ে উঠেছে। কিন্তু 5 তারিখ পরবর্তী সময় আমরা দেখেছি যে পূর্ববর্তী সময়ে মাঝে মধ্যে যে ঝামেলাটা হইতো সিটি কলেজ, ঢাকা কলেজ কিংবা আইডিয়াল কলেজের মাঝে, সেটা মানে বেড়েই চলছে। সেটা প্রতি সপ্তাহে 2বার 3বার কিংবা কখনো দেখা গেছে যে প্রতিদিনই লেগে আছে। টুনকু বিষয়কে সামনে নিয়ে এসে তারা বড় ধরনের ঝামেলায় জড়িয়ে যায়। তো আমরা প্রথমে আমরা প্রিন্সিপাল স্যারের সাথে বসি এবং বিষয়টা আলোচনা করি। স্যার, আমরা খুঁজে যেটা পেয়েছি সেটা হলো যে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা এই ঝামেলাগুলোর সাথে জড়িয়ে আছে। তো আমরা তখন আমাদের কলেজের স্যারদের মাধ্যমে শিক্ষার্থীদের অভিভাবকদের ডাকা হয় এবং তাদেরকে বলা হয় যে আপনাদের ছেলে মেয়ে যারা আছে শিক্ষার্থী, তাদের সাথে আপনারা যোগাযোগ স্থাপন করেন এবং কি কারণে তারা সংঘর্ষ নিয়ে। একটু মাহমুদ চৌধুরী, মানে কি কারণে এই গ্যাঞ্জামটা হচ্ছে, মারামারি কেন করছে? আসসালামু আলাইকুম, আমি মাহমুদ চৌধুরী, আইডিয়াল কলেজ ফার্স্ট ইয়ারের একজন ছাত্র। হচ্ছে গিয়ে এই যে ঝামেলাগুলো হচ্ছে এটা একদম কলেজের ফার্স্ট দিন থেকে হচ্ছে। আমরা যে সময় ওরিয়েন্টেশন ক্লাসটা পাই, ফার্স্ট দিনে হচ্ছে গিয়ে ঢাকা কলেজের সাথে আমাদের থুমকু বিষয়ে একটা ঝামেলা হয়, যেটা হচ্ছে গিয়ে মানে এই ঝামেলাটা হওয়ার কারণ হচ্ছে যে ফার্স্ট দিন আমাদের কিছু স্টুডেন্ট মানে ঢাকা কলেজের বাসে নিয়ে আসে, ওদেরকে মারধর করা হয়। আর এই যে শান্তি চুক্তি হচ্ছে 3 কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ আর ঢাকা কলেজ, এটা হচ্ছে গিয়ে ঢাকা কলেজের যে প্রতিষ্ঠা বার্ষিকী, ওইখানে আমাদেরকে 3 কলেজই আমরা নিজেদের ফ্রেশ মনেই যাই, ওইখানে হচ্ছে গিয়ে আমরা যোগদান করি। কিন্তু ঢাকা কলেজের কিছু স্টুডেন্ট আমাদের 26, তারপর হচ্ছে গিয়ে 27 ব্যাচ, আবার সিটি কলেজের কিছু স্টুডেন্টকেও মারধর করে, কম্পাস দিয়ে মুখে দাগাদাগি করে। এখান থেকে হচ্ছে গিয়ে শান্তি চুক্তিটা ভঙ্গ হয়। আর আজকের যে ঘটনাটা সেটাকে হচ্ছে গিয়ে সকাল 8টা নাগাদ ঢাকা কলেজের কিছু ছাত্র পুলিশের তত্ত্বাবধানে আমাদের আইডিয়াল কলেজের দিকে এসে কিছু ধাওয়া দেওয়া হয় এখানে। তারপর হচ্ছে গিয়ে যে সময় 10:30 কিংবা 11টার দিকে যেটা বুঝলাম যে হয়তো 2-3 জন 5 জনের সমস্যা, সেটা আসলে একটা ইগোর জায়গায় গিয়ে সাংগঠনিক ভাবে কলেজ পুরোপুরি ইগোর জায়গায়। কিন্তু এখানে হচ্ছে গিয়ে সমস্যাটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের, যারা আমরা হচ্ছে গিয়ে দূর থেকে আসি, অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে না। 2 তরুণ বন্ধুকে বলবো যে তারা তো তাদের বাবা মা তো কলেজে পাঠিয়েছেন পড়াশোনার জন্যে, এবং তাদেরও নিজেদের, তারা যেহেতু এসএসসি পাশ করে এসেছে, কেউ কেউ এসএসসির পরে স্নাতক পর্যায়ে পড়াশোনা করেন, মানে একটা হচ্ছে নিজের দায়িত্ববোধ এবং সার্বিকভাবে পরিবেশ। আমি যদি সীমা লঙ্ঘন না করি তাহলে অন্যের সীমা লঙ্ঘনকে ঠেকানো যায়, বলা যায় যে অমুকে অন্যায় করেছে। আর 2 পক্ষই যদি এ ব্যাপারে মানে অনমনীয় থাকে, তখনই এই প্রশ্নটা। আর আমার মনে হচ্ছে যে ঢাকা কলেজ কে ছোট কলেজ কে বড় কলেজ, এই বিষয় নিয়েও অনেক সময় হয়, কে পুরনো কলেজ কে নতুন কলেজ, কে সরকারি বেসরকারি। আর এর থেকে কিভাবে রেহাই পাওয়া যায়? আমি মনে করি যে এই প্রতিষ্ঠানগুলোর অভিভাবক যারা, কলেজের অধ্যক্ষ, শিক্ষক, তারাই উদ্যোগ নিয়েছিলেন এবং শান্তি চুক্তি হয়েছিল, সেটা ভেঙে গেল কেন, সেটা আবার তাদের বসা উচিত। আরেকটি বিষয়, ঢাকা কলেজের তো আরেকটি, সেটা স্নাতক পর্যায়ে ইন্টারমিডিয়েট পর্যায়ে সেই সমস্যাটা নাই। তাদের যে বিগত সরকারের আমলে যে একটা হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একীভূত মানে এর অ্যাফিলিয়েটেড করে, যে তাদেরকে তাদের পড়াশোনার স্নাতক পর্যায়ে, এবং সেটা তারা অনেক পিছিয়ে গেছে, অনেক সমস্যা তৈরি হয়েছে। এই সরকার এসে তাদের একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার কথা বললেন, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এখন এটি 7টি বিশ্ববিদ্যালয়, তার মধ্যে কোথায় ক্যাম্পাস হবে, কিভাবে হবে, সরকারের এ নিয়ে কোনো সুচিন্তিত পরিকল্পনা আছে বলে এর আগে একটা এটা কিন্তু একটা বড় যে অনেকগুলো পক্ষ, 5টা পক্ষ স্টুডেন্টদেরই, আর শিক্ষকদেরও পক্ষ, এই 7টা কলেজের তারা আন্দোলন করছে নানানভাবে।
একটু যদি পিয়াল হাসান, মানে এখন সর্বশেষ তাহলে কি সিদ্ধান্ত হচ্ছে, মানে সব শিক্ষার্থী, অভিভাবক, ছাত্র, মানে পুলিশ, শিক্ষক সবারই কিন্তু চাওয়া যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান, শিক্ষার পরিবেশ। কারণ আমি মানে যতটুকু জানি যে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, মেধাবীরাই এখানে পড়ে, দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মেধাবীরা আসেন এবং মানে মেধাবী কি অতি মেধাবী এরা। সংযুক্ত করতে চাই সেটা হলো যে আপনারা জানেন যে আমাদের আবাসিক শিক্ষার্থী আছে, আমাদের হল রয়েছে প্রায় 8টার মতো। তো সেখানে আমাদের আবাসিক শিক্ষার্থীরা এই ঝামেলার সাথে সম্পৃক্ত হয় না এবং তারা যাচ্ছেও না। আপনারা আরো জানেন যে বিগত সময় ছাত্রলীগ যারা করতো তাদের দেখা গেছে বিভিন্ন মার্কেট এবং বিভিন্ন সমস্যার কারণে তারা বিভিন্ন গ্যাঞ্জামে জড়িয়ে পড়তো। তো এখন এতটুকু আমরা নিশ্চয়তা আমরা পেয়েছি এবং আমরা নিশ্চয়তা দিচ্ছি যে ঢাকা কলেজের অনার্সের কোনো ছেলে কোনো ঝামেলার সাথে সম্পৃক্ত না এবং তাদের দ্বারা কোনো ঝামেলা তৈরিও হচ্ছে না। কিন্তু সেটা কিন্তু ইন্টারমিডিয়েটের যারা আছে, মানে আপনি তো ঢাকা কলেজেরই, আমি ধারণা করি যে আপনি স্নাতকের শিক্ষার্থী। জি জি। আচ্ছা, তাহলে তো বাকিরা সব আপনাদের ছোট ভাই, সুতরাং আমাদের ছোট ভাই। হ্যাঁ, তাদেরকে আমরা কিন্তু তাহলে তো দায়িত্বটা আপনাদের থেকে যায়। একই সঙ্গে সিটি কলেজেও সম্ভবত আমি যতটুকু জানি সেখানেও স্নাতক আছে। সুতরাং আপনারা বড়রা মিলে এটা তো আসলে ম্যানেজ করা যায়। হ্যাঁ, আমরা তো সেটাই বলছি আপনাকে যে আমরা কিন্তু বিভিন্ন রকম মানে প্রায় প্রতি সপ্তাহে আমরা মিটিং করছি এবং প্রশাসনকেও নিয়ে এসেছি। 3 কলেজ আমাদের এখানে এসে বসে আমরা একত্রিত হয়ে বক্তব্য রেখেছি, কথা বলেছি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু ওই যে আমার ইন্টারমিডিয়েটের ভাই আইডিয়াল কলেজের যে কথাটি বললো যে প্রতিষ্ঠা বার্ষিকীর দিন যে ঘটনা ঘটেছে সেটাকে মনে পুষে রেখে তারপর আজকের যে সমস্যাটা জড়ালো, এটার দ্বারা দেখেন আমরা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের পরিবার এবং এখানে যারা অভিভাবক আছেন এই 3 কলেজেরই, তারা সবাই কিন্তু টেনশনে থাকে কখন সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা কলেজের মতো একটা কলেজের ইমেজ নষ্ট হচ্ছে, সেটা সারা দেশে। এটা খুবই অনাকাঙ্ক্ষিত। রেজাল্ট ভালো এবং আইডিয়াল কলেজ খুব খারাপ তা না। না, আইডিয়ালও ভালো কলেজ, আমি বলেছি। জি, মাহমুদ চৌধুরী, কিন্তু সমস্যাটা হচ্ছে কি এখানে ওদের কোচিং গুলাতে তাদের বন্ধুরা একসাথে বসে আড্ডা দেয়, গল্প করে, সেখান থেকে তাদের সমস্যাটা পরে প্রাতিষ্ঠানিক ভাবে নিয়ে আসে। এটা খুবই মানে যন্ত্রণার এবং 5 তারিখ পরবর্তী সময় এটা হরহামেশা বেড়েই চলছে। আমরা আসলে এত চেষ্টা করছি, প্রশাসন চেষ্টা করছে, কিন্তু আমরা নিবৃত করতে পারছি না। মাহমুদ চৌধুরী, এটা মানে এই পরিস্থিতি ঠিক করার, আবার শান্তি চুক্তিতে ফিরে যাওয়ার মানে এখন কি ধরনের উদ্যোগ চলছে বা কোনো উদ্যোগ চলছে কিনা? এরকম উদ্যোগ চলতেছে। আমাদের কলেজ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যেরকম যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, মানে যারা লাইমলাইটে আসছে তাদেরকে হচ্ছে গিয়ে মানে একদম লাল কালিতে টিসি দেওয়া হচ্ছে যেন ওরা 3 কলেজে কোন জায়গায় ভর্তি না হতে পারে। আমাদের এখান থেকেও মাহমুদ, আমাদের এখান থেকেও মনে হয় 2টা ছেলেকে টিসি দিয়েছে, জানো মনে হয়। কিন্তু হচ্ছে গিয়ে ভাইয়া এখন তো ওই যে বলে বাঙালি হচ্ছে গিয়ে হুজুগে পাগল, 2 জন করলে 4 জন যায়। কিন্তু এই জিনিসটা আমাদের আটকাতে হবে। গার্ডিয়ানদেরও দায়িত্ব, আপনি হচ্ছেন আমার সিনিয়র ভাই, আপনার দায়িত্ব, আমাদের দায়িত্ব, আমাদের যেন সহপাঠীদের আমরা আটকাতে পারি, এটা আমাদের নিজেদের মন থেকে হচ্ছে গিয়ে আমরা দায়িত্বটা পালন করতে হবে। হচ্ছে 2 জন জালে আমরা হচ্ছে কি আমরা আরো 2 জন গেলাম, 4 জন হচ্ছে, কিন্তু আমরা 2 জন যদি আমরা 2 জনকে আটকাই তাহলে হচ্ছে কি আমাদের ঝামেলাটা হচ্ছে না। জি, ইভেন আপনার একটা বিষয় যদি আমি আপনাদের সামনে শেয়ার করি, এই জুলাই আন্দোলনে আপনারা দেখেছেন যে সায়েন্স ল্যাবরেটরিতে এত বড় একটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের পিছনে কিন্তু এই আইডিয়াল কলেজের বাইরা ছিল। আমি নিজে পেয়েছি, সিটি কলেজের বাইদের পেয়েছি, আমরা প্রতিদিন আমরা পাশাপাশি হেঁটেছি, আমরা গল্প করেছি। কিন্তু এই যে দেখেন তারা আহত হয়েছে, আমি যখনই দেখেছি যে আইডিয়াল কলেজ, সিটি কলেজ কিংবা আমাদের আশেপাশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, আমরা কিন্তু তাদেরকে হসপিটালে নিয়ে গেছি, পপুলারে চিকিৎসা দিয়েছি। কিন্তু আজকের এই জায়গায় এসে আমরা আসলে খুবই মর্মাহত। আজকের দিনেও মানে প্রতিদিন সকালবেলা যদি নিউজ আসে, আমরাও আসলে বিষয়টা নিয়ে আলাপ করতে হচ্ছে, সেটাই খুবই মানে বিব্রত করছে নিশ্চয়ই অভিভাবকদেরও চাওয়া। অনেক ধন্যবাদ মাহমুদ চৌধুরী এবং পিয়াল হাসান, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে 71 জার্নালে। সোহরাব হাসান, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় 71 জার্নাল দেখার আমন্ত্রণ রইল, সঙ্গে পাবো আশা করি।